বহুকাল পরে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রকৃত অবস্থাটা কি। এখন হয়তো বলতে পারেন যে বাংলাদেশের অন্য রাজনীতিবিদরা কি বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানেন না কিংবা বলেন না? জানেন, সবাই জানেন, কিন্তু কেউ বলেন না কেন সেটা তাদের দায়বদ্ধতা। কিন্তু রুহুল কবির রিজভী বিএনপির এই নেতা, বিএনপির বেশ পোড় খাওয়া নেতা, এক সময়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসাইটে নেতা রুহুল কবির রিজভী, যিনি আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে বহু আন্দোলন সংগ্রাম করেছেন এবং করতে গিয়ে বহু ঘাত প্রতিঘাত তাকে সহ্য করতে হয়েছে, তিনি যে কথাটা আজকে বলেছেন আমার মনে হয়েছে কেন যেন যে রাজনীতিবিদদের মধ্যে গত ৫৫ বছরে সত্যই একটা উপলব্ধি তৈরি যদি কারো হয়ে থাকে তাহলে রুহুল কবির রিজভীর হয়েছে। কি সেই কথা? তিনি বুঝতে পেরেছেন এবং তিনি স্বীকার করেছেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এদেশে কমে যাওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের যে সার্বিক গুন্ডামি এবং প্রজন্মের পর প্রজন্ম বকে যাওয়া, ভুল পথে যাওয়া, নেশা, ভাং, জুয়া এসবে আসক্ত হওয়া এর মূল কারণ। যদি সত্যি রুহুল কবির রিজভীর মতো বিএনপি গোটা দল কিংবা বাংলাদেশের প্রত্যেকটা দল এটা অনুধাবন করতে পারেন তাহলে আমার মনে হয় দারুণ কিছু হতে পারে। এই দারুণ কিছু হবে কি না সেটা আমরা হয়তো নিশ্চিত করে ভরসা রাখতে পারবো না, কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে রুহুল কবির রিজভী এই বক্তব্যটা দিলেন সেই প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করতে চাই যে এর বাস্তবতা কতটুকু এবং এটা কতটা প্রয়োজন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রুহুল কবির রিজভীর বক্তব্য, এই বক্তব্য কোনোভাবেই বিএনপির কোনো নেতার পক্ষে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা সেই কারণে নয়। বাংলাদেশের ওভারঅল যে রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড, সেইখানে যখন আমরা প্রচণ্ড হতাশ হচ্ছি তখন রুহুল কবির রিজভীর এই বক্তব্যটা আমাদেরকে আশাবাদী করতে পারে হয়তো। রুহুল কবির রিজভীর অন্যান্য কর্মকাণ্ড যে গ্রহণযোগ্য তা তো নয়, সব কর্মকাণ্ড তো গ্রহণযোগ্য নয়। তাকে এরকম গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে এমন দৃশ্যও তো তাকে করতে দেখেছি আমরা যে নিজের স্ত্রীর ভারতের শাড়ি এনে প্রকাশ্য সমাবেশে তিনি পুড়িয়ে ভারত বিরোধী রাজনীতি প্রদর্শন করার চেষ্টা করেছেন, যেটা কোনোভাবেই একজন কি বলবো বুদ্ধিমান রাজনীতিবিদের কাজ হতে পারে না। কিন্তু সমালোচনা করার জন্য আজকের এই ভিডিও করছি না, তার বরং একটু প্রশংসাই করতে চাই। কি বলছেন তিনি? আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে, এর চাইতে বাস্তব উপলব্ধি আর হতে পারে না। তিনি কি বলছেন একটু জেনে নিই, তারপরে আমরা বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করব। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, মানব পাচারের মতো জঘন্য অপরাধ দমনে সাংস্কৃতিক কর্মকাণ্ড করা দরকার। যদিও আমাদের দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে গেছে, যে কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে তিনি এক অনুষ্ঠানে এই মন্তব্য দেন। সেখানে বলেন, মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সমাজের আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার বিকাশ ঘটানো প্রয়োজন। দেশের মানুষকে একটি ন্যূনতম শিক্ষার ভিত্তির উপরে দাঁড় করাতে হবে, যাতে তৃণমূলের মানুষও প্রয়োজনের সময় স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। মানব পাচার প্রতিরোধে সমাজে আইনের শাসন প্রয়োজন, অন্যদিকে শিক্ষার বিকাশও প্রয়োজন। জাতিকে একটি শিক্ষার উপরে দাঁড় করাতে হবে। এবং তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মধ্যে সচেতনতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ার কারণে এই দেশে অপরাধ প্রবণতা বাড়ছে। যে প্রেক্ষাপটেই তিনি বলুন না কেন, এর চাইতে গুরুত্বপূর্ণ কথা আর হতে পারে না। কেন হতে পারে না একটু একটু করে আমরা বলি।
আমরা বিএনপি নতুন সরকারে এসেছে, এই নতুন সরকারের 5 মাসের কথা বাদ দিলাম, ইউনূস সরকারের 1.5 বছর, তার আগে আওয়ামী লীগের 15.5 বছর টানা, তার আগে বিএনপির 5 বছর, এই টোটাল মানে তার আগের 10 বছরে না যায়, আওয়ামী লীগ বিএনপির 10 বছরে না যায়, এই আমলেই থাকে। বিএনপির 2001 থেকে 6, আওয়ামী লীগের 2009 থেকে 24 এবং ইউনূস সরকারের পরবর্তী 1.5 বছর, এই টোটাল মানে 22 বছর। এই 22 বছরের রাজনীতিতে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে ক্রমে ক্রমে যত দিন অতিবাহিত হয়েছে তত সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে গেছে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের পৃষ্ঠপোষকতা কমেছে। আমরা যদি 90 দশকের কথা একটু স্মরণ করি, 90 দশকে এরশাদ পতনের যে আন্দোলন শুরু হয়েছিল সেই সময়ে বাংলাদেশে থিয়েটারগুলোর পথনাটক আন্দোলন রীতিমতো একটা মানে সরকারের জন্য আতঙ্ক তৈরি করেছিল এবং সেখানে পথনাটক এতটা বিকশিত হয়েছিল এবং তখন সারা বাংলাদেশে থিয়েটার চর্চা এতটা বিকশিত হয়েছিল, তখনও বাংলাদেশে মাদার গান, ঘেটু গান, আলকাপ গান, পটের গান, বিভিন্ন যে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো চর্চা হতো এবং সেই দলগুলো বেঁচে ছিল। আমরা মানে মোটামুটি মানে শেষের দিকে হলেও কিছু যাত্রাপালা হওয়ার ব্যাপারগুলো দেখেছি, কিন্তু আমরা ক্রমে ক্রমে দেখেছি সেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আপনি এখন ইচ্ছা করলেই একটা আলকাপ গানের দলকে বাংলাদেশে খুঁজে বের করতে অনেক বেশি আপনাকে হিমশিম খেতে হবে, কিংবা মাদার গানের একটা দলকে খুঁজে বের করতে আপনাকে হিমশিম খেতে হবে। পট গান তো খুঁজেই পাবেন না, এরকম অবস্থা তৈরি হয়েছে। যাত্রাপালার দল আদৌ বাংলাদেশে আর আছে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এগুলো কেন হলো? কারণ সরকারের পৃষ্ঠপোষকতা কমতে শুরু করলো। আমরা ভয়ানকভাবে দেখেছি আওয়ামী লীগের আমলে কোথাও যদি একটা নাটক করতে হয় তাহলে তার জন্য পুলিশের অনুমতি লাগবে, এই নিয়ম করা হলো। কেন নাটক করতে কেন পুলিশের অনুমতি লাগবে? এবং এমন নিয়মও করা হলো যে নাটকের পাণ্ডুলিপি পুলিশকে দিতে হবে, পাণ্ডুলিপি পুলিশ দেখবে, দেখে পুলিশ যদি ইয়েস বলে তাহলে করবে। কেন? নাটকের পাণ্ডুলিপির পুলিশের ওই থানা পর্যায়ে যারা পুলিশ, আমরা মানে যারা উচ্চ পর্যায়ে রয়েছেন পুলিশের, যারা বিসিএসের মাধ্যমে পুলিশে আছেন, তাদের জ্ঞান নিয়ে মানে ক্ষমতা নিয়ে আমরা কোনো মানে দ্বিমত করতে চাই না। কিন্তু থানা পর্যায়ে যে পুলিশরা দায়িত্ব পালন করেন তারা একটা পর্যায়ে, এখন হয়তো এসআই পর্যায়ে মাস্টার্স পাস ছেলেরাও আসছে, কিন্তু সেই প্রবণতা কি 10 বছর আগে ছিল? পুলিশকে এই নাটকের স্ক্রিপ্ট পড়াতে হবে, তারপরে তারা অনুমতি দিলে সেটা করতে পারবে। একটা যাত্রাপালা করার জন্য ডিসি অফিস থেকে শুরু করে ডিসি, এসপি, থানার ওসি, এই যে ঘোরাঘুরি, মানে কয়েকটা জুতার তলা নষ্ট হয়ে যায় একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য। একটা গ্রামে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন, ডিসির পারমিশন লাগবে। কেন? অথচ যাত্রাপালা করতে কিংবা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে, একটা নাটক করতে পুলিশের অনুমতি লাগলেও একটা ওয়াজ মাহফিল করতে পুলিশের কিন্তু কোনো অনুমতি লাগে না। বাংলাদেশে কোনো উদাহরণ এখন পর্যন্ত নেই যে কোথাও আমি ওয়াজ মাহফিল করব তার জন্য ডিসির পারমিশন লেটার লাগবে। লাগে কি? লাগে না। তো বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো ক্রমে ক্রমে এই মানে পর্যায়ে নিয়ে এসে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানে গতিপথ একেবারে রুদ্ধ করে দিয়েছে। এই গতিপথ রুদ্ধ করে এমনকি আওয়ামী লীগের আমলে এমন নিয়মও করা হয়েছিল যে টেলিভিশন নাটক কিংবা সিনেমায় পুলিশকে দেখানো যাবে না, পুলিশকে নেগেটিভলি দেখানো যাবে না। পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখাতে হলে তাহলে সেটা অনুমতি লাগবে। কেন? পুলিশের মধ্যে কি খারাপ নাই, ভালো নাই? তো আমি যদি ভালোটা দেখাই তাহলে খারাপ থাকলে সেটা আমি দেখাতে পারবো না কেন? এত ভয়টা কেন? এই যে মানে মানে দুয়ার রুদ্ধ করা এবং এক ধরনের টুটি চেপে ধরা, এই প্রবণতার কারণে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড ধ্বংস হতে থাকে এবং বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড ধ্বংস করে রাজনৈতিক কর্মকাণ্ডে এতটা উৎসাহিত করা হলো। আওয়ামী লীগের আমলে কিংবা তার আগে বিএনপির আমলে দেখলাম যে সরকারি দল করতে মানে ইয়াং জেনারেশন সবাই মানে কি বলবো, ছাত্রদল করতে চায়, সবাই ছাত্রলীগ করতে চায়। এই যে ছাত্রদল, ছাত্রলীগ করা এবং
এই ছাত্রদেরকে কিংবা ছাত্রীদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত না করার ফলে তারা যেমন রাজনৈতিক মানে গুন্ডামিতে অংশগ্রহণ করতে শুরু করলো, যেটা ইউনূসের আমলে সব থেকে ভয়াবহ আকারে পরিণত হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া, অনলাইন গেম এগুলোতে আসক্তি, এই জেনারেশনের পর জেনারেশন তারা সংস্কৃতি বিমুখ হলো। আমরা দেখেছি যে প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা বাজেটে ক্রমান্বয়ে সাংস্কৃতিক খাতে বাজেট কমানো হয়েছে, যেটা সব থেকে বেশি আশ্চর্য মনে হয়েছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের এই গত 15.5 বছরের শাসন আমলে তারা যে 15টা বাজেট দিয়েছে, এই 15টা বাজেটে আপনি 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা বাজেটে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বাজেট কমেছে, কিন্তু প্রত্যেকটা বাজেটে মাদ্রাসার বাজেট বাড়ানো হয়েছে। তাহলে কি? তাহলে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডর দরকার নাই। এই মানে যাদেরকে তারা বিরোধিতা করে, যাদেরকে মনে করে যে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী একদিকে মনে করে, আরেকদিকে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। একটা ধর্মীয় সার্কেলকে হাতে নেওয়ার জন্য সরকার রেল লাইনে 41 একর জমি দিয়ে দেয়। সরকার তাদের জন্য বিশেষ উপাধি নিজেরা গ্রহণ করে। এই কর্মকাণ্ডগুলো দেখেছি। যখন দেশে অন্তত মানে 500 মানে থানায়, 500 উপজেলায় 500টা মডেল শিল্পকলা একাডেমি প্রয়োজন, তখন সরকার ভিন্ন পথে হাঁটে। এই যে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, এবং মানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে তো একটা জিনিস করতেই পারতো তারা, যে উদ্যোগটা এখন বিএনপি সরকার নিয়েছে, প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক, নাচের শিক্ষক, খেলাধুলার শিক্ষক এগুলো নিয়োগ দিতে হবে। যদিও সেটা নিতে গিয়ে তারা বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগ্রস্ত তো হবেই, বাধাগ্রস্ত হয়েই তো আপনাকে বাস্তবায়ন করতে হবে, কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব। তো প্রাইমারি স্কুলে থেকে যদি একটা শিশুকে সাংস্কৃতিক ব্যাপারটা, সাংস্কৃতিক চর্চাটা তার মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কোনো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তো ওই একজন শিক্ষিকার শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এই গানের অতি সুন্দর একটা ভিডিও পোস্ট করা ব্যাপারটাকে খুবই বাজে অশালীনভাবে কটূক্তি করতে পারতো না, যার ফলে দেখা গেল কি গণবিস্ফোরণ হলো। এবং এই গণবিস্ফোরণ, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গণবিস্ফোরণ প্রমাণ করে বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক চর্চা পছন্দ করে, যেখান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এবং আগামী প্রজন্মকে যদি আপনি সঠিক পথে রাখতে চান, তাহলে এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সাংস্কৃতিক খাতে, শিক্ষার পরে সাংস্কৃতিক খাতে সব থেকে বেশি বাজেট দিতে হবে। আওয়ামী লীগ সরকার এত মুক্তিযুদ্ধের চেতনা 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 করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে ক্ষমতায় আসে, তখন তারা চাইলেই কি পারতো না 2009 সালে যে শিশুটা 16 বছর পরে মানে ওই প্রথম শ্রেণীর শিশুর বয়স যদি 6 বছর হয়, তাহলে 16 বছর পরে সেই মানে শিশুর বয়স হয়েছে 22 বছর। 22 বছরের তরুণকে মুক্তিযুদ্ধের চেতনা, মানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সংস্কৃতি, 1000 বছরের বাঙালি সংস্কৃতি, এই ব্যাপারগুলো তার মগজে ঢুকিয়ে দিয়ে তাকে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনার একজন তরুণ, একজন যুবক হিসেবে তৈরি করতে পারতো না? পারতো তো। সেখানেই দরকার ছিল উদ্যোগটা, সেখানেই দরকার ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে বাজেটটা বাড়ানো। এবং তাতে করে যেটা হতো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আজকে মানে বিপরীতমুখীদের দলে টানতে গিয়ে যে ভয়ঙ্কর পরিণতি হয়েছে, যে ভয়ঙ্কর পতন হয়েছে, তাদের পক্ষে থাকা কিংবা কালচারাল ন্যারেটিভ তৈরি করার মানুষের যে অভাব তৈরি হয়েছে, সেই কারণে যে পতনটা হয়েছে, সেই পতনটা হয়তো তা এতটা খারাপ হতো না। আজকে বিএনপি সরকার যেটা বুঝেছে, বিএনপির কয়েকটা পজিটিভ উদ্যোগ মানে বেশ প্রশংসার দাবিদার। যেমন খেলাধুলাকে পেশায় নিয়ে যেতে চায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তারা পৃষ্ঠপোষকতা দিতে চায়। রুহুল কবির রিজভী, যারা কিনা একসময় জামাতের সঙ্গে জোট করে রাজনীতি করেছেন, তারা এখন বুঝতে শিখছেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ার ফলেই মানুষ খারাপ পথে যাচ্ছে। এই একের পর এক জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, তারা পাপাচারের পথে যাচ্ছে। একজন মানে থিয়েটার কর্মী,
আপনি ধরেন সারা বাংলাদেশে প্রতিটা গ্রাম পর্যায়ে যদি আপনি থিয়েটারকে পৃষ্ঠপোষকতা দিতেন সরকারি পর্যায় থেকে, এই থিয়েটার চর্চাটা যদি প্রতিটা গ্রামে একটা করে থিয়েটার দল থাকতো এবং সেই থিয়েটার দলে নাটক, গান, নৃত্য এগুলো চর্চা হতো, তাহলে ওই চর্চা করা আগামী প্রজন্ম তারা কি নষ্ট প্রজন্ম হতো? তারা কি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রজন্ম হতো? তারা কি মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস কাউকে বলতে দিত না। তারা আগামীর জন্য একটা সূর্য সন্তান হতে পারত। হাজার বছরের বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ধারণ করে এই যে বকে যাওয়া, যেটা রুহুল কবির রিজভী বলছেন, বকে যাওয়া, অপরাধ প্রবণতার দিকে যাওয়া, নেশা করা, হেরোইন, বাবা, এটা ওটাতে আসক্ত হওয়া, এখন আপনি প্রত্যেকটা গ্রামে গিয়ে দেখবেন যে থিয়েটার চর্চা তো স্বপ্নের ব্যাপার। প্রত্যেকটা গ্রামে এখন ইয়াবার চর্চা হয়, গাঁজার চর্চা হয়। এই চর্চা থেকে এই জেনারেশনকে আমরা বাঁচাতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের কোনো সরকারকে এরকম পৃষ্ঠপোষকতা দিতে দেখিনি। বিএনপি সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এবং তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি যেহেতু এটা বুঝতে শিখেছেন, বুঝতে পেরেছেন ও তার উপলব্ধিটা প্রকাশ্যে বলেছেন, আমরা প্রত্যাশা করব যে তিনি তার সরকার প্রধানকে বোঝাবেন অন্তত এদেশে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রথমে সম্ভব না হলেও অন্তত প্রতিটা উপজেলা পর্যায়ে একটা করে কালচারাল ব্রাঞ্চ তৈরি হোক, যার সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকবে না। প্রায় প্রত্যেকটা উপজেলাতে শিশু একাডেমি নামক একটা জড় পদার্থ রয়েছে, যেগুলো কোনোটার কাজ চলমান না, সেগুলোকে সচল করে, সেগুলোর আওতা বাড়ানো, সেগুলো যথাযথভাবে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে বিস্তার করা। এবং আরেকটা বড় জিনিস সরকার কিন্তু এমনিই পারে করতে, যদি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা সবাইকে একটা বাধ্য করতে হবে, তাছাড়া উপায় নেই, বাধ্য করতে হবে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি অন্তত এই 4টা দিবসে স্কুলে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। যদি এটা করা যায়, বছরে অন্তত 4টা কর্মকাণ্ড যদি করা যায় এবং স্কুল কলেজগুলোতে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা যদি পর্যায়ক্রমে এই সরকার শুরু করতে পারে, সেটা একটা দারুণ ব্যাপার হবে। তাহলে আগামী প্রজন্মকে, হয়তো আজকেই সম্ভব হবে না, কিন্তু 10 বছর পরে একটা ফিডব্যাক আমরা পাবো। এখান থেকে লাভের অঙ্কটা কত বড় হবে সেটা জাতি টের পাবে। আমরা জানি না সেই প্রত্যাশা পূরণ হবে কিনা, কারণ রাজনীতিবিদরা তাদের কথা এবং কাজের মিল এতটাই কম যে আজকে হয়তো খুশি হচ্ছি তার বক্তব্যে, কালকে হয়তো তার আরেকটা বক্তব্যে আমরা হতাশ হব। কিন্তু আমরা হতাশ হতে চাই না। রুহুল কবির রিজভীর মতো ডাকসাইটে নেতারা বুঝতে যেহেতু শিখেছেন, বুঝতে পেরেছেন, উপলব্ধিটা প্রকাশ করেছেন, সেহেতু তার সরকারকে তিনিই পারবেন এই কর্মকাণ্ডগুলো করাতে। এবং এটা ছাড়া আগামী প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসা, সুস্থ পথে নিয়ে আসা, অপরাধ প্রবণতা থেকে মুক্ত করা, এটা কিন্তু আদৌ সম্ভব হবে না। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।